ভারতের গোয়েন্দা প্রধান পরাগ জৈন কেন বাংলাদেশে এসেছিলেন, তিনি কি বার্তা নিয়ে এসেছিলেন, কি দিয়ে গেলেন, তিনি বাংলাদেশে আসার পরে নানা ধরনের জল্পনা কল্পনা হয়েছে। তার এই আসার ভেতর দিয়ে আসলে বাংলাদেশের জন্য ভয়ের কিছু ছিল কিনা এবং আসলে তিনি কি চাইছেন। মোদী সরকারের রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী, কূটনীতিবিদরা কি পারলেন না রয়ের প্রধানকে পাঠাতে হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে, বিএনপি সরকারের কাছ থেকে আসলে ভারত চাইছেটা কি। এপাশে আরও প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার আমলে বাংলাদেশে রয়ের যে আধিপত্য ছিল সেই আধিপত্য হারিয়ে কি তারা দিশেহারা হয়েছে? কেন ভারত এতটা দিশেহারা হলো? এদিকে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের যে সম্মিলিত জোট হয়েছে, সেই জোট করার পর পাকিস্তান ঘোষণা দিয়েছে আগামী 14ই আগস্ট স্বাধীনতা দিবসে এবার নজিরবিহীন শক্তি প্রদর্শন করবে, তার মহড়া চালাচ্ছে। এই মহড়ার খবরও কি ভারতকে দুশ্চিন্তায় ফেলেছে? ওপাশে চীন পেছনে বসে আসলে কি জাল বুনছে, দাবার গুটি কিভাবে চালছে, সেও তো আর এক প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি বাংলাদেশ প্রসঙ্গ, পাকিস্তান প্রসঙ্গ, চীনের সম্পৃক্ততা এবং ভারত প্রসঙ্গ আপনাদেরকে নিশ্চয়ই আকর্ষণ করবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। সেই রয়ের প্রধান পরাগ জৈন, তিনি বাংলাদেশ সফর করে গেলেন। বলা যায় যে একটা ঝটিকা সফর। তিনি 4 প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন এবং 4 প্রতিনিধি দলের সদস্য নিয়ে রয়ের প্রধান বাংলাদেশ সফর করেন। এই সফরে তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তার সাথে বৈঠক করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং বাংলাদেশের DGFI সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা তার প্রধানের সাথে বৈঠক করেছেন যতদূর জানা যায়, এবং নানা রকমের বার্তা আদান প্রদান হয়েছে। এটা সঙ্গত কারণে বোঝাই যায়। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে দাওয়াত দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না সেটা নিয়ে একটা ঝুলন্ত অবস্থা। এরপরে গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে বসে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশের আপত্তি উপেক্ষা করেই, এবং ভারত সরকার তাকে সেই সুবিধা দিয়েছে। আরও বিভিন্ন রকমের বিষয় নিয়ে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটা নাজুক এবং সংকটাপন্ন বলা যায়, সেই রকম একটা সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তিনি বাংলাদেশ সফর করলেন। সবার ভেতরে স্বাভাবিকভাবে একটা জল্পনা কল্পনা ছিল যে তিনি আসলে কি বার্তা নিয়ে আসলেন, কি কথা বলতে এসেছেন, কি চান কি তিনি বাংলাদেশের কাছে। এরকম একটা প্রেক্ষাপট থেকে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকজনের ভেতরে এই প্রশ্নই স্বাভাবিক ছিল যে আসলে কি হলো যে রয়ের প্রধান সরাসরি চলে আসলো। আমি 32 বছরের সাংবাদিকতার সময়ে রয়ের প্রধান বাংলাদেশে কখনো এরকম প্রকাশ্যে সফর করেননি। এবার কেন, কি প্রয়োজন, কি প্রশ্ন, হলোটা কি? এবং মজার ব্যাপার হচ্ছে তিনি চীন সফর থেকে ফিরে চীন সফর থেকে বাংলাদেশে সফর এসছেন। তার মানে কি, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে কিন্তু চীন সফর করেছিলেন। চীন সফর করতে গিয়ে কি রয়ের প্রধান এমন কোনো তথ্য পেয়েছেন যে বিষয়টা, যে তথ্য পাওয়ার পরে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে তার বৈঠক করার জরুরি হয়ে পড়েছে? অথবা এই যে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব যে জোট করলো, সেই জোট নিয়ে কিন্তু ভারত এবং ইসরায়েল অস্বস্তিতে। আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের গণমাধ্যম সব কিছুতেই বলা হচ্ছে পরিষ্কার। এই জোট নিয়ে কি কোনো বিশেষ কোনো বার্তা আছে তাদের কাছে? বাংলাদেশ তো এরই মধ্যে সৌদি আরব যে 15 জাতির জোট করেছে সেই জোটে
নাম লিখিয়েছে, তাহলে এই জোটেও কি নাম লেখাবে? এবং ভারত যে তিস্তা চুক্তি আমাদের সাথে করেনি, বহু বছর ধরে ঝুলিয়ে রেখেছে, সেই তিস্তা প্রকল্প নিয়ে কিন্তু চীনের সাথে আমাদের কথাবার্তা চলছে। চীন থেকে আমরা জেট-এনসি বিমান কিনব, সে ব্যাপারে কথাবার্তা চলছে। চীনকে আমরা মিয়ানমারের ভেতর দিয়ে করিডোর দেব, সে ব্যাপারে কথাবার্তা চলছে। এর কোন বিষয়টা অথবা কোন কোন বিষয় ভারতকে দুশ্চিন্তায় ফেলল? ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য যেভাবে চিঠি লিখেছেন, সেই চিঠি বাংলাদেশ সরকারের কাছে খুব গ্রহণযোগ্য হয়নি, মন মতো হয়নি এবং সম্মানজনক হয়নি। এই বিষয়টিও কিন্তু বাংলাদেশ খুব সিরিয়াসলি নিয়েছে এবং এখনো পর্যন্ত যতদূর যা জানতে পারছি তাতে বাংলাদেশের অবস্থান এমন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিক্স সম্মেলনে যাবেন না। তাহলে এই যে যাবেন না, এরকম একটা সিদ্ধান্ত তারা জানতে পারছে, এই বিষয়টি কি কোনো তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ালো? অথবা শেখ হাসিনা 5 তারিখে যে সংবাদ সম্মেলন করলেন দিল্লিতে, সেই সংবাদ সম্মেলনের পরে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে, কড়া বার্তা দেওয়া হয়েছে। এই কড়া প্রতিক্রিয়া, এই কড়া বার্তায় কি ভারত নড়ে চড়ে বসত? নাকি শেখ হাসিনার আমলে বাংলাদেশের ভেতরে বলা হয় রয়ের ব্যাপক তৎপরতা ছিল, কোনো কোনো মহল থেকে এমন অভিযোগ আছে যে রয়ের অফিস ছিল বাংলাদেশে, তারা এখানে বসে কাজ করতেন, এমনকি বাংলাদেশের অনেক কিছু তারাই দেখভাল করতেন, তারাই পরিচালনা করতেন। শেখ হাসিনার পতনের পর সেই সুযোগ কিন্তু বাংলাদেশে নেই। রয়ের প্রধান বাংলাদেশে সফর এসে সেই রকম সুযোগ সুবিধা কি পুনর্বহালের কোনো বার্তা দিতে চান, চেষ্টা করতে চান? এর বাইরে বাংলাদেশের অঙ্গন থেকে যদি রাজনৈতিক দিক থেকে দেখি আমরা, তাহলে আরেকটা প্রশ্ন কিন্তু ওঠে। তারেক রহমানের সরকারকে বিভিন্ন সময় বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। ভারতের আনন্দবাজার পত্রিকা তারেক রহমান দেশে আসার আগেই লিখেছিল যে তারেক রহমান ভারতের কাছে মুচলেকা দিয়ে বাংলাদেশে আসছেন, ভারত বিরোধী কোনো অবস্থান তিনি নেবেন না, এইরকম একটা কথা। তার মানে ওই বক্তব্য দিয়ে তারেক রহমানের বাংলাদেশে আসা, তার রাজনীতি, ভারত প্রীতি, এই সমস্ত অনেক বিষয়ে বিতর্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে। তারেক রহমানের প্রতি দেশের মানুষকে সন্দিহান করে তোলা হয়েছে। রয়ের প্রধান বাংলাদেশে এসে এমন কোনো সন্দেহ দ্বন্দ্ব আবার নতুন করে ছড়িয়ে দিয়ে যেতে চাইলেন কিনা, এমন কোনো পলিটিক্স ভেতরে কাজ করছে কিনা, সেও কিন্তু আর এক প্রশ্ন। মোদী সরকার আরও কোনো জায়গায় অস্বস্তিতে আছে কিনা, বাংলাদেশ যে চীনের সাথে যে সমস্ত চুক্তি করতে যাচ্ছে, এই সমস্ত চুক্তি কি ভারতের জন্য খুবই অস্বস্তির কারণ হচ্ছে? মিয়ানমারকে করিডোর দিলে ভারত কি খুব অস্বস্তিতে পড়বে? আবার খুব সম্প্রতি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বঙ্গোপসাগরে আমরা তেল গ্যাস অনুসন্ধান করব। এই তেল গ্যাস অনুসন্ধান করার প্রেক্ষাপট কি ভারতের কাছে অস্বস্তিকর বলে মনে হচ্ছে? আসলে কোন জায়গায় সমস্যা পরিষ্কার না, কিন্তু যেখানেই সমস্যা থাকুক না কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক যে উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে কারোর সাথে কোনো সম্পর্ক করবে না বাংলাদেশ, ফুল স্টপ। ডক্টর জাহিদুর রহমান বলেছেন। তার মানে কি, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়, বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়, এইরকম কোনো কাজ করবে না বাংলাদেশের সরকার। তার মানে কি, রয়ের পক্ষ থেকে কি বাংলাদেশের কাছে এমন কিছু চাওয়া হয়েছে বা এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে চেয়েছে তারা যেটা বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এবং যেখানে সরকারকে ফুল স্টপ দিতে হচ্ছে? আসলে যেহেতু গোয়েন্দা সংস্থার প্রধানের সফর, ব্যাপারটা যথেষ্টই গোপন থাকারই ব্যাপার। তিনি যাই চান না কেন, যাই বলুন না কেন, গোপন থাকবে। তবে এই সফর নিয়ে যে বাংলাদেশে ব্যাপক তোলপাড় হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সরকারের পক্ষ থেকে আরও পরিষ্কার করে বলা হয়েছে, হাসিনার আমলে ভারতের বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে যেভাবে কাজ করেছে, যেভাবে তারা অ্যাটিটিউড দেখিয়েছে, এইগুলোর আর কখনোই বাংলাদেশে তারা সুযোগ পাবে না, এটাও পরিষ্কার করা হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থানও জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, ভারত একটা স্বাধীন সার্বভৌম দেশ। দুই দেশ প্রতিবেশী সুলভ আচরণ করতে চায়, প্রতিবেশীর মতোই থাকতে চায়, কিন্তু কেউ বড় কেউ ছোট এমন দৃষ্টিভঙ্গি নয়, বরং আত্মমর্যাদাশীল এবং সমমর্যাদার ভিত্তিতে কাজ করতে চায় বাংলাদেশ। এর বাইরে কোনো বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে নেই। এর মানে দাঁড়াচ্ছে সরকারের পক্ষ থেকে যথেষ্ট শক্ত অবস্থান নেওয়া হয়েছে, কড়া বার্তা দেওয়া হয়েছে, এবং এই যে শক্ত অবস্থান, এই জায়গায় সরকার কোনো আপোষ করবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় আলোচনা করে আমি শেষ করব। সেটি হচ্ছে যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যে জোট করেছে, সেই জোট করার পরে কিন্তু ভারত এবং ইসরায়েল যথেষ্ট অস্বস্তিতে পড়েছে, এবং এই জোট করার পর এই প্রথমবারের মতো পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। এই দিবসে নজিরবিহীনভাবে এর আগে কখনো পাকিস্তান এতটা সামরিক শক্তি দেখায়নি। এইবার যা দেখানো হবে এই স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে, এই দিন বহু রকমের সামরিক কসরত দেখানো হবে, বিমান শক্তি, সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্রের মহড়া, বহু কিছু দেখানো হবে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর আগে কখনো এত বেশি সামরিক শক্তি প্রদর্শন করা হয়নি, এবার যা আমরা দেখাবো। এখন এই চুক্তিতে বাংলাদেশ ঢুকে যাবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ এখন একটা ফ্যাক্টর। যখন তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব এই চুক্তি করে, আর সেই চুক্তি যখন ভারতের জন্য অস্বস্তির কারণ হয়, আর সেই চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কিনা এরকম প্রশ্ন এসে দাঁড়ায়, তখন কিন্তু ভারত বাংলাদেশকে নিয়েও ভাবতে বাধ্য হয়। কারণ হচ্ছে ওই চুক্তির প্রভাব পড়বে ভারতের পশ্চিমাঞ্চলে। আবার যদি বাংলাদেশ ওই চুক্তিতে যুক্ত হয়, তাহলে কিন্তু ভারতের পূর্বাঞ্চলেও একই রকমের প্রভাব পড়ে। অথচ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারত কিন্তু এক রকমের স্বস্তিতে ছিল, এবং তারা দাবি করে যে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে পাকিস্তান ভেঙে দিয়েছি, আমরা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে পেয়েছি, এটা ঠিক আছে, কিন্তু ভারতের দৃষ্টিতে এটা পাকিস্তানকে ভেঙে দিয়েছে। এই পাকিস্তানকে ভেঙে দিয়ে কিন্তু তারা এক রকমের আরাম শান্তিতে নিরাপদে ছিল। তার মানে পূর্ব ফ্রন্ট নিশ্চিত ছিল যে এটা বাংলাদেশের সাথে তার একটা প্রতিবেশী দেশ, এবং বাংলাদেশ নিয়ে তার কোনো টেনশন ছিল না। এখন এই যে মক্কা চুক্তি, এই মক্কা চুক্তি যেহেতু একটা জোটের প্রশ্ন, এবং সেখানে কথা হচ্ছে যে একটা দেশ আক্রান্ত হলে এই জোটে যারা আছে তারা সবাই আক্রান্ত বলে ধরে নেওয়া হবে। সেই জোটে যদি বাংলাদেশ যোগ দেয়, তাহলে কিন্তু ওই ধারা বাংলাদেশের জন্য প্রযোজ্য। তাহলে ভারত 1971 সালের পূর্ববর্তী অবস্থায় ফিরে যায়, পশ্চিম প্রান্ত নিয়েও অস্বস্তিতে, পূর্ব প্রান্ত নিয়েও, অর্থাৎ দুই ফ্রন্ট নিয়েই ভারত অস্বস্তিতে পড়ে। এইরকম একটা জায়গা থেকে কি ভারত বিশেষ কোনো বার্তা দিতে চায় কিনা, এবং সেই বার্তা কি রয়ের প্রধানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হলো কিনা, সেটা একটা প্রশ্ন। সুপ্রিয় দর্শক, রয়ের প্রধান, তার বাংলাদেশ সফর, চীন থেকে বাংলাদেশে আসা, এবং প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়া হবে কি হবে না তা নিয়ে একটা অনিশ্চয়তা, এবং আরও অনেক কিছু নিয়ে যখন বাংলাদেশের সাথে ভারতের খানিকটা নাজুক সম্পর্ক, বিশেষ করে শেখ হাসিনা এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে যখন এই সম্পর্ক অনেক বেশি নাজুক হয়ে পড়েছে, তখন রয়ের প্রধানের এই সফর অনেক জল্পনার জন্ম দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই জল্পনার শেষ, এই জল্পনার অবসান আসলে কিভাবে হয়, এবং আসলে ভারত বাংলাদেশের কাছে কি চায়, আর বাংলাদেশ কতটুকু শক্ত অবস্থানে থেকে সেটা সামনে এগিয়ে নিতে পারে, আমরা সেটা দেখার অপেক্ষায় থাকছি। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট দিয়ে শেয়ার করবেন ভিডিওটি, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।